জুলাই আগস্টের গণ আন্দোলনে দানবীয় সরকারের নির্বিচারে গুলির মুখে নিশ্চিত মৃত্যু জেনেও সাহসে বুক চিতে দাঁড়ায় আবু সাইদ মুগ্ধের মতো অসংখ্য তরুণ আর আপামর ছাত্র জনতা। রক্তস্নাত বিপ্লবের পর বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। শুরু হয় জুলাই আগস্টের বিচার। কাঠগড়ায় দাঁড়ায় পতিত স্বৈরাচারের দোসররা। তবে ব্যক্তির পাশাপাশি দলের বিচারের দাবিও ছিল জনগণের পক্ষ থেকে। সেই ধারাবাহিকতায় সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। তবে এই ক্ষেত্রে দলের বিষয়টি না থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রাখা হয় আইনে। আইন বিশেষজ্ঞরা বলছেন এ নিয়ে বিচারের দীর্ঘসূত্রিতা তৈরি হবে। আর সাধারণ নাগরিকরা এই বিষয়টি নিয়ে কি ভাবছেন তা জানতেই দেশের কুরিয়ার সার্ভিসের রোল মডেল প্রতিষ্ঠান এসএ পরিবহনের সৌজন্যে এসএ টিভির চায়ের কাপের ঝড় আজ এসেছে গণ আন্দোলনের অন্যতম হটস্পট রাজধানীর মিরপুরে। সারা দেশে লাখো মানুষের কঠোর কর্মতৎপরতা ও নিষ্ঠায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন 16 কোটি মানুষের হাতের নাগালে। এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, আপনার সেবায় সব সময়। চলুন দেখি আলোচনা ও সমালোচনায় ভরা চায়ের কাপের এই ঝড় আমার আপনার ভাবনাকে কতটা সমৃদ্ধ করে। কেমন আছেন আপনারা? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। কি নিয়ে আলাপ করতেছিলেন? এই যে দেশ স্বাধীন হলো না, আমরা দেশ স্বাধীন হয়েছে। আচ্ছা, আপনার বয়স কত আমি জানি না। 71 সালে আমার বয়স 2.5 বছর। তা আমি তো তখন কিছু বুঝি না, দেখি নাই। স্বাধীনতা যুদ্ধ বিভিন্ন জায়গায় হয়, প্যালেস্টাইনে চলতেছে দীর্ঘদিন ধরে আমরা দেখছি। কিন্তু আসলে সামনে একটা জিনিস দেখা, আমি লাইভ দেখছি। আমার সন্তান মাঠে আছে, আমার প্রতিবেশী সন্তান মাঠে আছে, আমরা যারা শিক্ষক আমাদের ছাত্ররা মাঠে আছে। এই যে দেখা, অনুভূতি, উপলব্ধি করা, আর ওই জিনিস ভিন্ন জিনিস। তো এই যে গেল, এরপরে আমরা এখনও কিন্তু অনেকে ট্রমায় আছি। আমরা অনেকেই কিন্তু ওই সময় বুঝতাম না যে আমার সন্তান ফিরে আসতে পারবে কিনা। আমার বাচ্চারা সকালে না বলে চলে গেছে, পরের দিন বাসায় আসে না রাত্রে, কারণ তার মাথার মধ্যে চিন্তা ঘরে গেলে আব্বু আটকে রাখবে। তো এই এত ত্যাগের পরে শত শত বললে ভুল হবে, তখন 17 ধারণা করতাম। এখন তো এই পর্যন্ত লিস্ট হয়ে গেছে 1000-এর উপরে যারা শাহাদাত বরণ করছে। এবং এইটা কিন্তু কোনো একক দলের কারবার না এখানে। ওই সময় 71-এ বিএনপি ছিল না, ওই সময় আওয়ামী লীগ একাই সব সোলেজেন্ট হয়ে গেছে। কিন্তু এই সময় এসে কিন্তু বিএনপি নিজের নামেও মাঠে নামে নাই, বা বিএনপি জামাত কেউ কিন্তু একক কৃতিত্ব দাবি করতে। এটা সবার জনগণের একটা আন্দোলন ছিল। অর্থাৎ একটা বিষয় থাকে যে দলীয়ভাবে একজন মানুষের বিষয়ে কথা বলা হচ্ছে, এটা আপামর জনগণের। এবং এই যে সবার পিঠ থেকে গেছে, মানে অগণিত মানুষ মারা গেল, সবাই সম্মিলিতভাবে এই যে স্বৈরাচারী সরকার যে দেশ পরিচালনা করলো তার বিপক্ষে সবাই নামছে। বিগত 17 বছর ধরে যারা দল করে তাদের দলের থেকে বলে দেওয়া হয় নাই যে তোমরা নামো। সবাই যার যার অবস্থান ভেতরের একটা তাগিদ থেকে, একটা আক্রোশ, এই যে বিবেকবোধ থেকে নামছে, একদম বিবেকবোধ থেকে রাস্তায় নামছে। আমরা আমাদের দাবি ছিল একটা শক্ত বিচার, ইন্টারন্যাশনাল মানের বিচার অবশ্যই, কিন্তু শক্ত বিচার। কিন্তু এখন আমরা দেখতেছি যে বিচারটা মনে হয় লুজ প্রক্রিয়া হয়ে গেছে। বিশেষ করে যারা নিহত হয়েছে তাদের রক্তের, মানে আমি একটু মাঝখানে বলি, যেখানে অপরাধ প্রমাণিত, অপরাধী চিহ্নিত, এবং এটার শত শত ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে। এই বিচার নিয়ে 3 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত স্বচ্ছ প্রক্রিয়াতে। এবং মানুষের যে কষ্ট, আমি এখন ক্ষুধার্ত, আপনি এখন আমার খাবার দিবেন না, বসায় রেখে বললেন 3 ঘন্টা পরে বিরিয়ানি দিব। ওই বিরিয়ানি দরকার কি? পান্তা ভাত দেন না আমার আপনি। আচ্ছা, এই যে আইনের সংশোধন হয়েছে একটা, যেটা হচ্ছে ট্রাইব্যুনালের যে আদেশ, সেই আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রেখে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে অপরাধী চিহ্নিত এবং অপরাধ প্রমাণিত, এটা তো কারো মুখের কথা না, স্টিল ছবিও না, শত শত ভিডিও। এবং এইটা কিন্তু এমন না যে বিএনপির লোকেরা মাথার মধ্যে ক্যাপ লাগাইছে, গায়ের মধ্যে বিএনপি লেখা আছে, জামাতের লোকেরা বুকের মধ্যে দলীয় ব্যানার লাগায় তারপর ভিডিও করতেছে। এটা তো আপনাদের মতো শত শত সাংবাদিকরা করছে বলে আপনারা দলীয় সাংবাদিক হইতেও পারেন, কেউ কেউ তাছাড়া সাংবাদিক দলীয়। আল জাজিরা, বিবিসি, ভয়েস অফ আমেরিকা, এইরকম বিশ্বের বিখ্যাত সবগুলা চ্যানেল এই ভিডিও ফুটেজগুলো, এবং তখন কিন্তু এই ম্যাসাকার নিয়ে সব চ্যানেলগুলো লাইভও দেখাইছে, অনেক চ্যানেল। তারপর এই যে বললাম যে অপরাধী চিহ্নিত
অপরাধ প্রমাণিত, তারপরও এইটা ট্রাইব্যুনালে গেলে পরে একটা রায় হলে পরে আবার আপিল করা যাবে। আরে ভাই, এর মানেটা কি? তারপর একটা স্বরাষ্ট্রমন্ত্রী আপনি চাচ্ছেন কি অপরাধী ছেড়ে দিতে চান? স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটা ভিডিও বেরিয়েছে যে ওপেন সে ডিক্লেয়ার দিচ্ছে যে একটা ফেলে দিচ্ছি আরেকজন আসতেছে, একটা ফেলে দিচ্ছি আরেকজন আসতেছে। একটাই যায়। হ্যাঁ, মানে একটাই আসে। হ্যাঁ, আমি কি করব? এইসব ভিডিও প্রমাণিত হওয়ার পর তারপর কোনো এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আইনের ব্যবস্থা মানে কেমন আর কি কেন আর কি এই সংশোধন নিয়ে আপত্তির জায়গাটা আসলে কোন জায়গায়? আসলে একটা ব্যাপার কি, এখানে একটা এই গণহত্যাটার পিছনে আমরা যেটা মনে দেখতেছি যে আপনার প্রথমত সরকার দায়ী, সরকার তো এটার লাইবিলিটি নিতেই হবে, কিন্তু আওয়ামী লীগ তো এই যে ওবায়দুল কাদের সাহেবের কথাবার্তা ওদের তো সাধারণ সময়, সম্পাদক। সেটা টোটাল লাইবিলিটি। সে বলছে আমার যুবলীগ ছাত্রলীগই যথেষ্ট, ওদেরকে থামাই দেওয়ার এটা জন্য তো স্বয়ং শেখ হাসিনা বলছে যে এই আন্দোলন থামানোর জন্য তার আমার যুবলীগ ছাত্রলীগই যথেষ্ট। দেখা মাত্র গুলির দেখা মাত্র, নির্দেশ হ্যাঁ, এটা ওবায়দুল প্রতিহত কাদের। করতে হবে। এই আন্দোলন তা ওরাই এই দায় আপনার আওয়ামী লীগকে না দিয়ে আপনি দলের বিচার করবেন না, আপনি বিচার করবেন কার? ওই যারা সংশ্লিষ্ট দুইটা জন নেতা হোমরা চোমরা, এটা আইওয়াশের মতো হয়ে যায় ভাই। আর কি উনি বলতেছেন যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু দলের বিচার নিয়ে একটা দাবি উঠছে এবং এই নিয়ে আইন সংস্কারের একটা আলোচনা হয়েছে। পরবর্তীতে দেখলাম যে সেই আইন সংস্কার হইলো ঠিকই, কিন্তু সেখানে দলের বিচার আসলো না, আসলো হচ্ছে ব্যক্তি না ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ। ব্যাপারটা হলো কি, এই বিপ্লবের পরে দেশের অসংখ্য না লক্ষ লক্ষ মানুষ এখনো ট্রমাতে আছে, যারা নাকি আহত হয়েছে, যাদের পা চলে গেছে, যাকে জিন্দা শহীদ বলা যায়, যারা জীবিত শহীদ যারা। আর এই যে হাজার হাজার শহীদ হলো, এই পরিবারের মনের যে কষ্ট, আপনি একজন মানুষের কষ্ট দমাই দেবেন। আমি আহত হয়েছি, আমার রক্ত ঝরছে, আমি দেখলাম বিচার হচ্ছে, মনের যে প্রশান্তি, এইটার জন্য যা দরকার এই সরকারের ক্ষমতায় আসা তো এইটার জন্য। সেদিন এক শহীদের মায়ের একটা কথা আমার মনে হচ্ছে, আমি নুন দিয়ে ভাত খাবো কিন্তু আমি বিচার চাই। এই যে শহীদের মায়ের নুন দিয়ে ভাত খাওয়ার যে কথা, সারা দেশের মানুষের কথা, যে আপনি হত্যাকারী মাথা উঁচু করে হাঁটবে, এটা এই সভ্য সমাজে কাম্য না। আমাদের সাধারণ আপনারা তো এই মিরপুর তো একটা অন্যতম হটস্পট ছিল, আপনার ওই সময়ের আসলে অভিজ্ঞতাটা কি? আমি তো 10 নম্বরে মানে আমি দায়িত্বে ছিলাম আর কি। আমি এখানে আমি থাকতাম হলো ভাটারায়। ভাটারায় থাকার সময় ওইখান থেকে পায়ে হেঁটে ভাটার বাস স্ট্যান্ড আসতাম, তারপর থেকে ওইখান থেকে অটোতে আসতাম হইলো এই যে ইয়েতে এই যে কর্মীটোলা, এখানে ওইখান থেকে পায়ে ক্যান্টনমেন্ট ঢুকে হাইটে এই 10 নম্বর প্রতিদিন এসব ইয়েগুলো করতাম। তো এইখানে ইয়ে হয়েছে যে এখানে আমাদের 59 জন ছাত্র জনতা মারা গেছে আমার চোখের সামনে। এখানে আন্দোলনের স্পোর্টটা ছিল সারা বাংলাদেশের মধ্যে 10 নম্বর। এখানে মনে করেন যে যুবলীগের সেন্ট্রালের সেক্রেটারি নিখিল স্পট 14 আসনের এমপি, তারপর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুবাশশির স্পট, কামাল মজুমদারের আওয়ামী লীগের মহানগরের সাধারণ সম্পাদক কোচি স্পট, তারপর এই যে সাতচুর স্পট, তারপর এই যে ইলিয়াস মোল্লার স্পট, 3টা মন্ত্রী, একটা মন্ত্রী, 2টা সেন্ট্রাল লিডারের স্পট। এখানে সারা বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের মানে এই 10 নম্বরটা স্বাধীন করতে লাগছে সন্ধ্যা। অসংখ্য মানে ছাত্র জনতা মারা গেছে চোখের সামনে। নির্বিচারে গুলি হয়েছে, নির্বিচারে গুলি। মানে ওরা এই 10 নম্বর স্পটটা দখল করার জন্য, যেহেতু সেন্ট্রাল লিডার আছে যুবলীগের সেন্ট্রাল সেক্রেটারি এবং স্বেচ্ছাসেবক লীগের সেন্ট্রালের সভাপতি এরিকা, সারা বাংলাদেশ থেকে ওরা এখানে ওদের নেতাকর্মীরা জোট করছে এবং ওদের যে দেশীয় অস্ত্রশস্ত্র আদর্শ যে স্কুলটা ওইখানে সব জমাইছে। এবং লাস্টে বিকেল দিকে সেনাবাহিনী যদি সন্ধ্যার দিকে যে সেনাবাহিনী না আসতো, তাহলে ওরাই আমার মনে হয় যে ছাত্র জনতার হাতে ওরাও মারা যেত, কারণ ওদের গুলি সব শেষ হয়ে গেছে। আমরা কিভাবে মানে বলে বুঝে দিতে পারবো না। স্বাধীনতার সময় তো যে অস্ত্র দিয়ে যুদ্ধ করছে মুক্তিযোদ্ধারা, আমাদের শুধু ইট দিয়ে যুদ্ধ করছে, বুঝছেন? শুধু এখনো ইট শিওর দিয়ে যুদ্ধ করছেন, ইট আর লাঠি, অথচ সেই কেমন লাঠিও নিয়ে আসা জানিস তো, সেই লাঠিও নিয়ে আসা জানি মাঠে নামার জন্য, কারণ বাঁশের লাঠি। 10 নম্বর গোল চক্করে আন্দোলন চলছে, ওদিকে ভাষান ট্যাগ, ওদিকে কাজীপাড়া, হ্যাঁ, এদিকে মিরপুর 1 নম্বর, ওইখানে তারা পাহারা বসাইছে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে 10 নম্বর মোটা কিন্তু 3টা থানার আওতাধীন। মিরপুর থানা, 4টা থানা, মানে মিরপুর থানা, পল্লবী থানা, এই কাফরুল থানা, 3 থানা আওতাধীন কিন্তু 10 নম্বর। তাহলে 3 সাইডে কিন্তু পুলিশ যেমন ফোর্সও বেশি, ওদের নেতাকর্মী বেশি এবং মানে অস্ত্র শস্ত্র ওদের বেশি আছে ওখানে, বুঝছেন? আমাদেরকে প্রতিহত করার জন্য, সাধারণ জনগণ ছিল আমাদের প্রতিহত করার জন্য। কিন্তু আল্লাহর রহমতে আমরা অনেক ত্যাগের রক্তের বিনিময়ে ওইটা আপনাদের সাহসের কাছে তারা পরাজিত হয়েছে। ইট নিয়ে শুধু ইট, আমাদের অস্ত্র ছিল শুধু ইট।
ট্রাইব্যুনালে এর আগে যে বিচারিক প্রক্রিয়াগুলো হয়েছিল, যেটা ৭১-এর প্রেক্ষাপটে যে বিচারিক প্রক্রিয়াগুলো হয়েছিল, সেই বিচারিক প্রক্রিয়ায় কিন্তু আসলে অনেক দ্রুত একটা গতি ছিল। স্বচ্ছতা ছিল না তো, এবং তার জলজন্ত প্রমাণ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কোনো দলের মানুষ হিসাবে মানুষের কাছে জনপ্রিয়তা ছিল না তার। আপামর জনগণ তাকে ভালোবাসতো, তাকে কোরআনের পাখি বলা হতো, এবং সরকার তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য যে বিখ্যাত মামলা, যে বিশাপ আলী হত্যা মামলা, তার আপন ভাই শুক্ররঞ্জন বালিকে জোর করে সাক্ষী বানানোর চেষ্টা করলো। এই চেষ্টা করে তারপর তাকে যখন পক্ষে নিতে পারলো না, সে এখনও কিন্তু মাঠে কথা বলে তার এলাকায়। এবং শুক্ররঞ্জন বালি তো হচ্ছে এই সাঈদী সাহেবের পক্ষে সাফাই সাক্ষী দিতে আসছিল, হ্যাঁ, এবং তার ট্রাইব্যুনাল থেকে কিন্তু সাদা পোশাক পরে গায়েব করে ফেলে, সাদা পোশাকে তাকে তুলে নিয়ে গেছে অর্থাৎ তাকে। ওই সময় ওই সরকারের মানে অসৎ চিন্তা, আর শুক্ররঞ্জন দূরভিসন্ধি বালিকে বাস্তবায়ন করার জন্য তারা যে ৯-৬ করে এই যে ফ্রডবাজি করেছে, চিট করেছে, মানুষের সাথে বেইমানি করেছে, এবং এই করে সাজানো নাটক সাজাতে তারা বিচারের রায় দেওয়ার চেষ্টা করছে। ওই ট্রাইব্যুনালকে যখন সংস্কার করা হলো, এবং ৭১-এর যেই বিচার, অবশ্যই ৭১ গণহত হয়েছে, কিন্তু সাঈদী সাহেবের মতো লোকদেরকে যেইভাবে, নিরপরাধ লোকদেরকে যেভাবে আসামি বানানো হয়েছে, যার কোনো সুস্পষ্ট প্রমাণ ছিল না, সাঈদী আর সাহেব এখন স্পষ্ট প্রমাণ থাকার পরেও হ্যাঁ সাঈদী সাহেব যে শাকা চৌধুরী আমাদের, সে কি অন্যায় করছে? শাকা একই চৌধুরী কথা, শাকা চৌধুরী তো হ্যাঁ, দেশেই ছিল সে কি অন্যায় করছে? শাকা চৌধুরী দেশেই ছিল না ওই সময়। হ্যাঁ। তো তারপরও তাদের বিরুদ্ধে এই যে অপরাধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এইরকম যে উল্টাপাল্টা বিচারগুলো করা হইলো, ওইটা মানুষ দেখার পরে যেটা বুঝছে যে এখান থেকে বিচার আসবে না, কিন্তু এরা আসার পরে ডক্টর ইউনূসের সরকার শপথ নেওয়ার পরে আসিফ নজরুল যেহেতু মাঠের যোদ্ধা এবং ছাত্র আন্দোলনে তার অবশ্যই অগ্রণী ভূমিকা ছিল, ওনার মতো লোককে যখন নাকি উনি যখন দায়িত্ব পেলেন আইন মন্ত্রণালয়ের, আমাদের প্রত্যাশা তো পাহাড় সমান তার কাছে। উনি মাঠের কর্মী, উনি সব সত্য মিথ্যা জানেন, তাহলে ওনার নেতৃত্বে যখন আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তগুলো আসে, সেইখানে কেন জন আকাঙ্ক্ষার বিপরীত চিন্তা আসবে? সেখানে কেন এই স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মধ্যে, এই প্রমাণিত অপরাধের মধ্যে কেন দূরত্ব বা এটাকে ডিলে করার সিস্টেম কেন আসবে? যে আসামিরা প্রমাণিত, আমি দেখছি, আমার ভিডিও ফুটেজ আছে, এই লোক অপরাধী, সে গুলি করছে, তার আবার আপিলের কি সুযোগ? সে কেন আপিল করার সুযোগ পাবে? ওনারা চাচ্ছে হয়তো বিচারটাকে আরো স্বচ্ছ, দিলে আরো মধ্যে- আশ্চর্য ব্যাপার ভাই, আপনার অস্বচ্ছতা কি আছে? ভিডিও ফুটেজ আছে, না, ভিডিও একেবারে- ফুটেজ আছে, হ্যাঁ, যেখানে আপনার এবং সে সবকিছু তার হাতে অস্ত্র আছে, দেখা যাচ্ছে সে লিডার, সে নেতৃত্ব দিচ্ছে, সে অর্ডার করতেছে। ওবায়দুল কাদেরের মতো লোক যে বলছে ছাত্রলীগই যথেষ্ট, বিষয়টা আসলে সেই আন্দোলন। এটা কি হতে যাচ্ছে, মানে সাধারণ মানুষের একটা আসলে এটা সাধারণ মানুষের এখন কোনো মানুষের শিক্ষার জন্য এই দেশবাসী এবং যারা আওয়ামী লীগ করতো, এখনো যাদেরকে আমরা আফসুস লীগ বলতেছি, আপনি দেখেন মুগ্ধর মতো এরকম ছেলে যে শহীদ হয়েছে রাস্তার মধ্যে, শত শত লোকের ভিডিও আছে, সারা দেশ- বলা হচ্ছে সেই মুগ্ধ সারা দেশ নাকি, দেখে। সেই মুগ্ধ নাকি মুগ্ধ না, এই যে মস্ত- তার ভাই সিরিগ্ধ নাকি মুগ্ধ। আচ্ছা, এই সম্পর্কে আপনার আরোগ্যের ব্যাপারটা আমি একটু এই সম্পর্কে আপনার কথা শুনতে চাই, যে এই যে গুজবের যে সংস্কৃতিটা, আমরা বলি, আমরা যাকে মানে স্বাধীনতার ঘোষক হিসেবে জানি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, ওনার সম্বন্ধে আওয়ামী লীগের একটা প্রোপাগান্ডা দিত যে যে জিয়া ঘোষণা দিয়েছিল স্বাধীনতার, এই জিয়া জিয়া না, হ্যাঁ, এই জিয়া সেই জিয়া এটা না। তাদের একটা মনে করেন মিথ্যাচারের একটা কালচার। এটা প্রথম ভিকটিম হয়েছে বিএনপির শহীদ জিয়া পরিবার, আর তারপর হইলো ইয়া এই মুগ্ধ। জার্মানের গোয়েবলস ছিল একজন, এই মুগ্ধ জার্মানিতে একই অস্ত্র তারা ব্যবহার করতেছে। জার্মানিতে হিটলারের গোয়েবলস ছিল একজন যে নাকি মিথ্যাচার প্রচার করত, আর আওয়ামী লীগের গোয়েবলস হাজার হাজার। সামাজিক যোগাযোগ মানে মাধ্যমে এরা এখন তো গেছে আফসুস লীগ হয়ে গেছে। আমরা চিন্তা করা যায় যে একটা মানুষের বিবেকবোধ থাকলে তো মানুষ এটা বলতে পারে, মুগ্ধের মতো ছেলে সামনে মারা গেল, আরে ভাই তুই আওয়ামী লীগ কর, তোর মানা করছে কি, এটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জলজান্ত প্রমাণকে তুই কিভাবে অস্বীকার করলি? তুই কিভাবে বলো যে মুগ্ধ না, ওই সিরিগ্ধই মুগ্ধ? মানে মিথ্যাচারের একটা মাত্রা থাকে, মানুষের বিবেকবোধ বর্জন করতে পারে মানুষ। তাহলে এই যে যখন এই গুজবের সংস্কৃতি সারাক্ষণ এই অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতেছে, সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি? আমাদের ইউনাইটেড থাকা, ইউনাইটেড থাকতে হবে। আমরা থাকতে হবে আমাদের মধ্যে যেন ভাগাভাগিটা না আসে। যেমন এই জুলাই আগস্টে একত্রভাবে আমরা কোনো দল মত নির্বিশেষে আমরা সবাই যখন রাজপথে যেভাবে ছিলাম, ঠিক এটা বিচার হওয়ার আগ পর্যন্ত আমাদের সবাই একইভাবে আমাদের রাজপথে থাকতে হবে। কিন্তু আমরা তো দেখতেছি মাঝে মধ্যেই আসলে বিভেদের সুরও বাজতেছে না। এগুলি নিয়ে আমরা হতাশ বলতে কি, এই যে ধরুন স্টুডেন্টদের যে বিভিন্ন ছোট ছোট ইস্যু নিয়ে যে দাবি দেওয়া, রাজপথে তিতুমির কলেজ যে কিছু ক্রিয়েট করলো, এগুলি তো আসলে এগুলো কাম্য না, এগুলি কাম্য না। কারণ দেশবাসীর মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া। আমি একটা জিনিস আপনাকে বলি ভাই, যে শৃঙ্খলা বোর্ডটা এই মুহূর্তে দেখাইলে জনাব তারেক রহমানের নেতৃত্বে ওরা দেখাইতেছে।
কিন্তু আমাদের নেতা কর্মীদের জন্য একটা বড় BNP বার্তা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা মেসেজ যে সেই স্থায়ী কমিটির মেম্বার যে গুম ছিল এতদিন যাবত দেশে আসছে, এখন তাকে একটা মেসেজ সামান্য অপরাধে, মানে অপরাধ সে জানো না, অপরাধ অপরাধ না, মানে সে জানো নিজের না, অজান্তে অপরাধ। মেসেজের চেয়ারম্যানে একটা মেসেজ দিয়েছে যে সাধারণ নেতা কর্মীদের ভিতরে যে তোমরা বি কেয়ারফুল। এই যে অন্তর্বর্তী সরকার এই যে নির্বাচন কমিশন গঠন করলো, এই যে সামনের দিনে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, এই বিষয়টা নিয়ে কেমন আশাবাদী? এইটা মন্দের ভালো। গত 2 মাস ধরে দেশের মানুষজন যারা রাজনীতি সচেতন হতাশার মধ্যে বাস করতেছিল যে ব্যক্তি ডক্টর ইউনূসের প্রতি কারো অসম্মান বোধ নাই, কিন্তু তার যে এই যে উপদেষ্টা নিয়োগ, আপনি দেখেন ফারুকের মতো একজন লোক, ভাই আপনি কলসি ভরে দিয়ে দিছেন, নিচে ময়লা, উপরে 2 চামচ গুড় দিয়ে পুরোটা গুড় হয়ে যাবে। এই ফারুকের বিগত 15 বছরের তার কর্মকাণ্ড দেখেন। এই শেষ সময় সে 1 মাসে পক্ষে ছিল, তাকে আপনি বানায় দিলেন কি সাংস্কৃতিক উপদেষ্টা। কেন? তার চেয়ে যোগ্য ছিল না। আর সত্যিকার অর্থে আমরা এই ফ্যাসিস্ট সরকারের সময় সাংস্কৃতিক অগ্রাসনের ভীষণ শিকার হয়েছি। আপনি দেখেন সংস্কৃতি কিন্তু সমাজ সচেতনতা, দেশপ্রেম জাগানোর একটা বড় হাতিয়ার। আমরা জানি যে একটা নায়ক নায়িকা মারা যাচ্ছে না, কিন্তু আমরা তারপরে সিনেমায় দেখে কিন্তু আবেগে কেঁদে ফেলি, কারণ ওই সময় ওই আবেগটা আমাদের মধ্যে আসে। আপনি যদি দেখেন ভারতীয় সিনেমায় কৌশলগতভাবে তারা 3 বছর পর পরই একটা যুদ্ধের ছবি বানায় যেখানে একটা সৈনিক দেশের জন্য শহীদ হয়, এবং এতে কিন্তু একটা অনুপ্রেরণা আসে। আমাদের কিন্তু চলচ্চিত্র ধ্বংস করে দিছি আমরা। শুধু আমাদের চলচ্চিত্র আমাদের সমাজের সংস্কারে কোনো ভূমিকা রাখতেছে না। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় তারা আমার মানে এই দেশের 90% মুসলমানের মানে ধর্মীয় বিশ্বাসকে নষ্ট করে। আমি ছোট্ট একটা ঘটনা বলি। আমি যে মসজিদে নামাজ পড়ি, মাগরিবের ওয়াক্তে একদিন ইমাম সাহেব আসতে পারেন না, অসুস্থ, উনি বলেন নাই, মানে ঘটনা চক্রে মুয়াজ্জিন সাহেব ছিলেন না, খাদেম আছে শুধু। তো নামাজ পড়বে, যেহেতু আমি আলেম মানুষ জানে, আমাকে বলছে আপনি নামাজ পড়া। নামাজ পড়াইলাম, নামাজ পড়ানো যখন বের হয়ে আসলাম, গেট দিয়ে যখন নামবো, আমি জুতা ফেলছি মাত্র নামবো, সামনে একটা বাচ্চা ছেলে, এ বয়স 6-7, সে আমাকে সালাম দিচ্ছে এরকম করে যে আসসালামু আলাইকুম। কোথায় পাইছে এই কালচার? সে মানে আওয়ামী সরকার ইন্ডিয়ান সিনেমা, নাটক এবং তাদের যে হিন্দু ধর্মীয় কালচার, এটা এই পরিমাণে এখানে ঢুকাই দিচ্ছে আমাদের দেশে যে এই বাচ্চা ছেলেটা মুসলমান আসছে মসজিদে নামাজ পড়তে, সে সালাম হাত তুলে দিবে বা মুখে দিবে না দিয়া সে প্রণাম করতেছে আসসালাম আলাইকুম বলে। আমাকে ধ্বংস করে দিয়েছিল আমাদের জাতিটাকে। বিগত ফ্যাসিস্ট সরকার একাধিকবার হামলা করছে ধর্মের প্রতি। শিক্ষা ব্যবস্থাগত ধ্বংস, শিক্ষা ব্যবস্থা স্কুলে যে পড়াশোনার যে ধাস একেবারে পুরো ধ্বংস করে কেন? গত বছর শিক্ষা কিন্তু এবার নতুন পাঠ্যক্রমে কিন্তু মুগ্ধ থাকতেছে, আবু সাইদ থাকতেছে, এবং আগে যেমন ব্যাক পেজে শেখ হাসিনার বক্তব্য ছিল, এগুলো কিন্তু এখন মুছে ফেলা হয়েছে। এটা বেটার, এবং ভালো কাজ। এবং এই সরকারের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু নিয়ে আসা হয়েছে, চার নেতাকে নিয়ে আসা হয়েছে। পাঠ্যপুস্তক সংস্কার করা হয়েছে, কিন্তু শিক্ষক কি সংস্কার করা হয়েছে? আপনারা গত 15 বছরে আমরা দেখছি যে 2টা অবৈধ নির্বাচন হয়েছে, নির্বাচনের সাথে শিক্ষকরা জড়িত। প্রতিটা নির্বাচন শিক্ষকরা এমন ভূমিকা রাখছে যে আমরা আসলে ব্যথিত হয়েছি। ভাই আপনার রীতিমতো রাজনৈতিক কর্মীদের মতো আচরণ করছে। অথচ 90 দশকে কিন্তু আমরা জানতাম না কোন শিক্ষক কোন রাজনীতির সাথে যুক্ত। আমরা যখন মানে এইটা মানে রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বলা হয় শিক্ষকরা জাতির বিবেক। যে শিক্ষাই তো হচ্ছে আমাদের আগামী দিনের সবচেয়ে বড় পাথেয়। আপনি যদি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চান, আপনার মেধাবী প্রজন্ম গড়তে হবে, আর মেধাবী প্রজন্ম গড়তে হলে আপনার মেধাবী কারিকুলাম লাগবে। আমাদের আজকের কারিকুলাম কি সেই মেধাবীদের তৈরি করার জন্য যথেষ্ট? আমাদের কারিকুলাম হইল 2 জন ব্যক্তির বন্দনা, মোর দ্যান 80% হইল শেখ মুজিবের বন্দনা, আর 20% হইল শেখ হাসিনার বন্দনা। এটা মানে আমাদের বাচ্চাদেরকে এক ধরনের বিকলাঙ্গ বানানো শিক্ষার ক্ষেত্রে, বিবেকের ক্ষেত্রে। এইটা যে কার্যকর না সেটা প্রমাণ হয়েছে, প্রমাণ করে দেয়। হ্যাঁ, এইটা জোর করে ছাত্রদেরকে স্যালুট দিয়ে এভাবে হয় না। আসলে জেনজি কিন্তু একটা চমক দিছে। আমরা ভাবছিলাম যে এরা স্মার্টফোনের মধ্যে বুঁদ হয়ে থাকে, খেলে না, দিলে না, বাইরে যায় না, কিন্তু এদের ভিতরে যে এত ক্ষোভ, দেশের প্রতি এত প্রেম, এটা কিন্তু আসলে সবচেয়ে বেশি অত্যাচার, নির্যাতিত, গুম, খুন, হত্যা আমরা বিএনপি লোকজন হয়েছে সবচেয়ে বেশি। সাকা চৌধুরীকে হত্যা করা হয়েছে তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল দিয়া। সেই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কথা আপনি বলছিলেন না, জুডিশিয়াল কু। আমরা ওই আলোচনা করতেছিলাম জুডিশিয়াল কু, এবং এইটা পুরোপুরি উলঙ্গভাবে জামাত ইসলামের শীর্ষস্থানীয় 11 জন নেতাকে, একেবারে টপ টু 11 জন, টপ থেকে ধরে 11 জনকে এই তথাকথিত বিচারিক আদালতের মাধ্যমে হত্যা করা হয়েছে। জুডিশিয়াল কিলিং। হ্যাঁ, পুরোপুরি জুডিশিয়াল কিলিং। আপনি দেখেন তখনকার অবস্থাটা এমন ছিল যে আপনি তখনকার টক শোতে এইটা নিয়ে প্রশ্ন করার মতো সুযোগ কারো ছিল না, রাস্তাঘাটে কথা বলার মতো সুযোগ কারো ছিল না। আমাদের মেসেজ হলে এগুলো এই সরকারের মনে রাখতে হবে। হ্যাঁ, তাদের কিছু কাজ অবশ্যই ভালো,
যে এখন আগের মতো মন্ত্রী আর এমপিরা যে আকাম কুকাম করতো বিভিন্ন মন্ত্রণালয় থেকে যেই অপকর্ম হয়তো আমরা প্রমাণিত ওপেন সিক্রেট ছিল মন্ত্রীদের, এটা হচ্ছে না, এটা ভালো। কিন্তু যেই দুর্নীতিটা একটা প্রতিষ্ঠিত বিষয় ছিল। প্রতিষ্ঠিত বিষয় ছিল, যেই জায়গায় যাকে বসানো দরকার ছিল বিপ্লবের পরে এই ছাত্র জনতার এই যে বিপ্লব যে বললো এখানে প্রায় 60 জন লোক শাহাদাত বরণ করেছে এই স্পটে, এবং এখানে কিন্তু দলীয় পরিচয় কেউ বলে নাই। বিএনপি আছে, জামাত আছে, সাধারণ মানুষ আছে, রিক্সাওয়ালা আছে, অশিক্ষিত গার্মেন্টস কর্মী পর্যন্ত আছে। এই মানুষগুলো যে এক মোহনায় মিলে গেছিল, দাবিটা কি ছিল? এই ফেসিবাদী সরকারের পতন চাই, এবং এই যে আন্দোলন করতে মাঠে নামলাম, প্রতিবাদ করলাম, আমরা আমার ন্যায্য অধিকার চাই, যে জীবন দিয়ে দিলাম, আমার সন্তান নাই হয়ে গেল, এর বিচার এটা আগে হইতে হবে। আপনি রাষ্ট্র সংস্থা করেন, এটা অনেক লং টাইমের ব্যাপার, কিন্তু যেখানে অপরাধী প্রমাণিত এবং যারা অপরাধ সংঘটিত তার শত শত অথেন্টিক ভিডিও ফুটেজ আছে, আপনি এইটা বিচার প্রক্রিয়া শুরু করতে যা গেল গেল, আবার এর মধ্যে আপনি কি করছেন, আপিলের সুযোগ রাখছেন। আরে ভাই, আপিল কার জন্য? আপনার যদি সন্দেহ থাকে, আপনার যদি অথেন্টিক প্রুফ না থাকে, আপনার যদি প্রমাণিত দলিল না থাকে, আপনি সেইটা না আপিলের সুযোগ দিবেন যে হয়তো এই ট্রাইব্যুনালের বিচারে ভুল হইতেও পারে। আপনি এইটা ধারণা করলেন ভাই, কখন দিবেন আপনি আপিলের সুযোগ? যে ওখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে, আর কি রায়ের পর? হ্যাঁ, রায়ের পরে যে আপনি করবেন এইটা। তো যেখানে বিচার হবেই এই দলিল দিয়ে, আপনি কত হাজার সাক্ষী চান, কয় লক্ষ সাক্ষী চান, এরা তো অপরাধী। আপনি কত মাসের ভিডিও ফুটেজ চান, এর অপরাধী। এক ওবায়দুল কাদেরের ওই একটা ভিডিও ধরেন না আপনি। এখন যদি এই যে বিচারকে আমি আগাইতে চাই, এই যে মামলাগুলোকে গতিশীল করতে চাই, সেক্ষেত্রে করা কি? এটা ভাই উপায় আমার কাছে দুইটা আমার মনে হয়। যেটা একটা হলো হয় এই ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার নিজেরা সচেতন দ্রুত এই জন আকাঙ্ক্ষাকে সম্মান দিয়ে এই বিচারিক প্রক্রিয়া শুরু করবেন, নাহলে আরেকবার এই যে এখন নভেম্বর সালের পর ডিসেম্বরে আরেকটা আন্দোলন হবে। স্বৈরাচার সরকার পালায় গেছে, কিন্তু তাদের দোসররা আপনার আপ টু বাটন এখন রয়ে গেছে, টপ টু বটম রয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস ভাইরাল হয়েছে ভাই, দেখেন ডিসি এডিসি তো পুলিশের কর্মকর্তা টিউন ইউনিয়নে তো শুরু করে সর্বত্র স্বৈরাচারী সরকারের দোষরা বসে রয়েছে, তাহলে তারাই তাদের সকল এটা তো এত দ্রুত আসলে শেষ করা বিচার সম্ভব পদ্ধতি না। শুরু 7 করে বছরের জঞ্জাল তো আপনি রাতারাতি শেষ করতে পারবেন না। ভাই ওইটা শেষ করতে হবে, ঠিক আছে, কিন্তু আপনি মনে করেন বিগত এই 15 বছরে আওয়ামী লীগ যখন নাকি মানে তার এই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, বিরোধী দল দমন করার জন্য বিএনপি জামাতের নেতাদেরকে ধরে নিছে, যেই অপরাধ প্রমাণ তো পরের কথা, এটা ঘটেই নাই, তারপরও তাদেরকে এরকম ডান্ডাবেরি পরে কোর্টে আনছে, বয়স্ক বলেন আর কম বয়সের বলেন, যার অপরাধ আসলেই সংগঠিত হয় নাই, সেখানে প্রমাণিত অপরাধীদেরকে দেখা যাচ্ছে তাদের খাহেশ মতো মনে যেন শ্বশুর বাড়ি গেছে জামাই, সোনা সাক্ষীর উপর ভিত্তি করে। হাতে হাত করা পরানো যাবে না, ডান্ডাবেরি তো পরের কাহিনী। কেন কেন হবে এইটাই সময়? লাশ হয়ে গেছে, মারা গেছে, ডান্ডাবাড়ি খুলে নেই তারা, পরে খুঁজছে। এরকম এই যে বিএনপির একটা কাহিনী আছে না, জামাতের জানাজা করতে আসছে, তখন ডান্ডাবেরি করা ওই হয়। যে কুমিল্লা মারা গেছে ডান্ডাবাড়ি করে। বিগত 17 বছর এই ঘটনা অ্যাভেলেবেল। এই যে নরসিংদীর ঘটনা আছে না, নরসিংদীর কথা ঘটলো, ডান্ডাবাড়ি পরে তারা এই যে নরসিংদীর ঘটনা, সেদিন সামাজিক যোগাযোগ একটা ভাইরাল হলো, সে সাদা পাঞ্জাবি পরা, চকচকে পাঞ্জাবি পরা, একেবারে হাসি মুখে সে তারা কোর্টে যাচ্ছে আর পিজন বনে ঢুকতেছে। এত এত ফ্যাসিলিটি তারা পায় কোত্থেকে? ইনুর মতো লোক এভাবে হাত উঁচায়, আল্লাহ, হাজার লোক ইনুর মতো এরকম শয়তান, ইউনিয়নের চেয়ারম্যান অযোগ্যতা নাই, তারে মন্ত্রী বানায় আমাদেরকে টান্ডাবাড়ি দিয়ে আনা নেওয়া করতো। সেই ক্ষেত্রে কি যে নতুন করে এই যে আইন সংশোধনের বিষয়টা ভাবা উচিত মনে করেন? অবশ্যই ভাবতে হবে। প্রমাণিত অপরাধীদের আপিল করার কোনো সুযোগ নাই রায়ের পরে, এবং অতি দ্রুত সময়ের মাধ্যমে এটা বিচার করতে হবে। রক্তের কোনো দাগ সুযোগ নাই, শুকায় যাওয়ার আগে এটা বিচার শহীদের করতে রক্তের হবে। সাথে বেইমানি করা হবে। এই জুলাই বিপ্লবকে, আমি তো বলবো জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য আসিফ নজরুলের কাঁধে এই মন্ত্রণা দিয়ে অথবা তাকে প্ররোচিত করে এই কাজ করছে কিনা ভাবা দরকার এই সরকারের। কারণ আসিফ নজরুল মাঠের যোদ্ধা, সে কেন ভুলে যায় এই জিনিসগুলো? তার চোখের সামনে ঘটছে না? তা তার নেতৃত্বে কি করে এই নতুন করে এরকম আইনের মধ্যে সংস্কার আসে, যেখানে প্রমাণিত অপরাধীরা এরকম সুস্পষ্ট ভিডিও ফুটেজ থাকার পরে তারা আবার আপিল করতে পারবে যে না, বিচার আমি পাই নাই। আরে আবু সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সেই স্লোগানের সূত্র ধরেই বলবো, আসলে সে যুদ্ধ এখনও শেষ হয়নি, এখনও সক্রিয় ফ্যাসিস্ট সরকারের দোসররা। আর তাই সবাই ঐক্যবদ্ধ থেকে বহুল প্রত্যাশিত জুলাই আগস্ট গণহত্যার বিচার দ্রুততময় শেষ হবে, এমনটাই আজকের আলোচকদের প্রত্যাশা। আগামীতে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। এসএ পরিবহনের সৌজন্যে এসএ টিভির নিয়মিত আয়োজন চায়ের কাপের ঝড়ে।